শাসিত রাজ্য হোক, এমনকি বিরোধী শাসিত রাজ্য হোক, একমাত্র ব্যতিক্রমী হচ্ছে পশ্চিমবঙ্গ। মাননীয় মোদিজির যখন এই প্রকল্প চালু করেন, এখনো পর্যন্ত উনি প্রায় এই প্রকল্পের উদ্দেশ্য আপনারা জানেন, মানুষকে স্বচ্ছ ভালো জল, জীবাণু বর্জিত জল মানুষের দরজা পর্যন্ত পৌঁছে দেওয়া, প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়া, প্রতি ঘরে কল, প্রতি কলে জল, এই প্রকল্পের মোটো। এখনো পর্যন্ত 67.59% অফ হাউস হোল্ড গোটা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া সম্পন্ন হয়েছে। আমাদের এগিয়ে বাংলা মডেলে পশ্চিমবঙ্গ হচ্ছে 37.59, লোয়েস্ট অ্যামং দ্য স্টেটস। আমরা সেন্ট্রাল টেরিটরিকে ছেড়ে দিয়ে বলছি, যতগুলো রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে 37.59, যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে আপনার 67.59। আপনারা জানেন এই প্রকল্প হওয়ার আগে ভারতবর্ষের প্রায় 16.83 বাড়িতে ডাইরেক্ট জল যাওয়ার ব্যবস্থা ছিল বা জল যেত, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর প্রায় 67.59 শতাংশ বাড়িতে জল পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গ 37.59। আবার আমি রিপিট করছি, পশ্চিমবঙ্গ যেমন বিরোধী শাসিত রাজ্য, অনুরূপে উড়িষ্যাও বিজেপি বিরোধী রাজনৈতিক দলের দ্বারা শাসিত একটি রাজ্য। সেখানে এই প্রকল্পের অর্থাৎ 100টি ঘরের মধ্যে 64টি ঘর পর্যন্ত জল চলে গেছে নলের মাধ্যমে। পশ্চিমবঙ্গ 37টি বা 38টি 100টি ঘরের মধ্যে। আচ্ছা, ছত্তিশগড় বিজেপি বিরোধী শাসিত কংগ্রেসের রাজ্য, তারাও প্রায় 60%, অর্থাৎ 100টির মধ্যে 60% ঘরে প্রায় জল পৌঁছে দিয়েছে। আরও এরকম অনেক রাজ্য আছে। পশ্চিমবঙ্গ যথারীতি এগিয়ে বাংলা মডেলে লাস্ট হয়েছে এবং সেই জন্য মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ দিচ্ছি, কংগ্রাচুলেশন জানাচ্ছি। শুধু তাই নয়, রিসেন্টলি একটি খুব বিখ্যাত ইংরেজি পত্রিকা হেডিং করেছে। আপনারা জানেন হেডিংটা কেন করেছে? কারণ মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন হচ্ছে 2024 সালের মধ্যে সব বাড়িতে নল পৌঁছে যাবে এবং সেই নলের মাধ্যমে আমরা জল পৌঁছে দেবো বাড়ি বাড়ি। সেখানে সেই ইংরেজি পত্রিকা হেডিং করেছে, অ্যাচিভিং টার্গেট আন্ডার জল জীবন মিশন উইদিন 2024 ইজ ইম্পসিবল টাস্ক ফর ওয়েস্ট বেঙ্গল, সেজ অফিসিয়ালস। ওয়েস্ট বেঙ্গল অফিসিয়ালস যারা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের যারা আধিকারিক, তারা বলছেন যে 24-এর মধ্যে আমরা পৌঁছতে পারবো না, কমপ্লিট করতে পারবো না। মানে তারা আগেই হার স্বীকার করে নিচ্ছেন এবং এই অপদার্থ প্রশাসনের মাথায় বসে আছেন হচ্ছে আমাদের অপদার্থ মুখ্যমন্ত্রী, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জল জীবন মিশনে এগিয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ এই 37 সামান্য অর্থাৎ 59 মানে প্রায় 38% বাড়ি অবধি পৌঁছতে পেরেছে। দ্বিতীয়টি বিষয়টি, যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায়। আমরা বহুদিন থেকে বলছি যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় কফিনে শেষ পেরেক পোতার কাজ করেছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি, পয়সার মাধ্যমে শিক্ষক নিয়োগ, তার ফলে একের পর এক কলেজে পশ্চিমবঙ্গের সিট ফাঁকা থেকে যাচ্ছে। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এইচএস পাশ করার পর বিখ্যাত বিখ্যাত কলেজগুলোতে বা যে কলেজে অ্যাভেলেবেল হতো সমস্ত কলেজগুলোতে তারা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিত। এবার কি বলছে, কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতার বিখ্যাত কলেজ, যার কাট অফ মার্কস ইদানিং যাবৎকালে বিগত 5 বছরে আমি যদি ধরি, কোনো 90%-এর নিচে নামেনি, কোনো নামেনি। এবার সেটা হচ্ছে 79% বিকমের মতো সাবজেক্ট, যে সাবজেক্টের সাথে রাজ্যের শিল্প কর্মসংস্থান অনেক বেশি নির্ভর করে। আপনারা জানেন, সেখান থেকে কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে, কেউ কোম্পানি সেক্রেটারিয়েট পড়তে পারে। জয়পুরিয়া কলেজ কমার্সের জন্য খুব বিখ্যাত কলেজ। সেখানেও বিগত 5 বছরের ডেটা বা তথ্য যদি আমরা দেখি, কোনো 80% নিচে মার্কস, কোনো অ্যাডমিশন মার্কস, কাট অফ মার্কস নামেনি। এবার বিকম জয়পুরিয়া কলেজের লোয়েস্ট কাট অফ মার্কস হচ্ছে 49.40, কোথায় 80% আর বর্তমানে 49%। স্কটিশ চার্চ কলেজ আরেকটি বিখ্যাত কলেজ, সেখানে কাট অফ মার্কস কমিয়ে দিয়ে, আমি কয়েকটি উল্লেখ করছি, সব উল্লেখ করা সম্ভব নয়, ফিলোসফি অনার্স 48.20,
ম্যাথস 50.40, বোটানি 53.60, আমি এর থেকে বেশি নাম্বার পেয়ে বোটানি অনার্স নিয়েছিলাম বালুরঘাট কলেজে, গ্রামের কলেজে। হিস্ট্রি 61.55, কেমিস্ট্রি 51.75, ভাবা যায়। ফিজিক্স 65.60, ইভেন উইথ দিস কাট অফ দে কুড নট ফিল আপ অল দ্য সিটস। কাট অফ মার্কসগুলোকে কমিয়ে দেওয়ার পরেও কটিশ চার্চের মতো কলেজের সিট ভর্তি হচ্ছে না। এবং এছাড়া অন্যান্য যে কলেজগুলো আছে, আপনারা সবাই নাম জানেন এই কলেজগুলো, কলকাতার বিখ্যাত কলেজ সব, মৌলানা আজাদ কলেজ এখনো পর্যন্ত 43খানা মেরিট লিস্ট পাবলিশ করেছে কলেজ, তাও সিট পূর্ণ হয়নি, ফাঁকা আছে। বেতুন কলেজ মেয়েদের খুব পছন্দের কলেজ এবং খুব উচ্চ মার্গের কলেজ হিসেবে ধরা হয়। বেতুন কলেজে এখনো পর্যন্ত 21টি মেরিট লিস্ট বেরিয়ে গেছে এবং সিট ভ্যাকান্ট যথারীতি। লেডি ব্রাভন, বেতুনের পরে মেয়েদের প্রথম চয়েস থাকে হচ্ছে লেডি ব্রাভনে, 30টি মেরিট লিস্ট অলরেডি বেরিয়ে গেছে, এখনও ফাঁকা পড়ে আছে সিট। এজিসি বোস কলেজ 1000খানা সিট এখনো পর্যন্ত ভ্যাকান্ট হয়ে আছে। এবং এটা নিশ্চয়ই আপনারা জেনেছেন রাজ্যের তো একটি পত্রিকাতেও এটি বেরিয়েছিল যে এত পড়ুয়া কোথায় গেল, হতবাক রাজ্যের কলেজ কর্তারা। এবং একটি উদাহরণস্বরূপ একটি কলেজের একটু দূরের দিকের কলেজের উদাহরণ দিকে, মানে কলকাতার থেকে একটু বাইরে, কে দাস কলেজ, তাতে 4 ইয়ার্স ইকোনমিক্স অনার্স, তাতে দেখা যাচ্ছে 18টি সিট সেখানে মানে ভ্যাকান্ট হয়ে আছে, মানে 8টি সিট আছে, অ্যাডমিশন পেইড 0, মানে পুরোটাই ভ্যাকান্ট হয়ে আছে 18 বার লিস্ট বেরোনোর পর। 18 বার লিস্ট বেরোনোর পর এখনো পর্যন্ত সম্পূর্ণটা ভ্যাকেন্ট হয়ে আছে। ছেলেরা কি পাস করেনি তা না, অ্যাপ্লিকেশন রিসিভ হচ্ছে 33, অ্যাপ্লিকেশন রিসিভড হয়েছে কিন্তু কেউ পড়তে আসছে না। বাংলার শিক্ষা ব্যবস্থাকে, যে শিক্ষা ব্যবস্থা মেধা নির্ভর শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, পার্থ চট্টোপাধ্যায় এবং তার এখন উত্তরসূরি ব্রাত্যবাবু আছেন। রাজ্যের কলেজগুলো শ্মশানে পরিণত হয়েছে। বাংলার মানুষ জাগবে এবং এই সরকার যারা বাংলার শিক্ষা ব্যবস্থা, যা বাঙালির গর্ব, বাঙালি আর এই ইসরোর যে চন্দ্রযান 3 তাতে কতজন 8-9 জন বাঙালি সেখানে সার্ভ করেছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আছে, তারা সাধারণ কলেজ থেকে পড়ে সেখানে গিয়ে তারা চান্স পেয়েছে। আজকে সেই কলেজগুলোকে মাননীয় মুখ্যমন্ত্রী, তার দলের অনুপ্রেরণা এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা, তাতে সম্পূর্ণরূপে বদ্ধভূমিতে পরিণত হয়েছে। তৃতীয় যে ইস্যুটি, সেই ইস্যুটি আপনারা জানেন যে আমরা সিএসসি নিয়ে একটি আদালতে শরণাপন্ন হয়েছিলাম, পিটিশন করেছিলাম এবং আমি পিটিশনার ছিলাম। আদালত রাজ্য সরকারের কাছে আমরা 22 তারিখে পিটিশনটা করেছিলাম, 22/8। আজকে আদালতের সামনে সেই মামলা এসেছে এবং রাজ্য সরকারকে সেখানে হলফনামা দেওয়া হয়েছে, যে সেখানে রাজ্য সরকারকে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল কেন এতদিন পর্যন্ত অ্যালাউ করেনি সেই সুবিধাগুলো সিএসসির মাধ্যমে, বা সিএসসিকে কেন খুলতে দেওয়া হচ্ছে না, সেইটা রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে। 2020-তে কেন রাজ্য সরকার সার্কুলার বের করে কেন্দ্র সরকার একটি প্রকল্পকে এখানে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, সেই বিষয়ে হলফনামা দেওয়ার কথা আজকে মহামান্য আদালত জানিয়েছেন। তার সাথে এটাও বলেছেন রাজ্য সরকার হলফনামা দিয়ে জানাতে যে কোন আপনারা বলছেন যে কোন প্রকল্প, কেন্দ্রের প্রকল্প আপনারা, ওদের একটা কি সেবা কেন্দ্র আছে বিএসকে, বাংলা সহায়তা কেন্দ্র, সেই বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে আপনারা প্রদান করেন এবং তার মধ্যে কতগুলো ওভারল্যাপিং আছে কেন্দ্রের সিএসসির সাথে, সেটাও হলফনামা দিয়ে মহামান্য আদালত জানাতে বলেছে রাজ্য সরকারকে। মাননীয় বিচারপতির বেঞ্চ, সেই মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ, আশা করব আমরা আগামী দিনে বাংলার যুবকদের কর্মসংস্থান, এক একটি সিএসসিতে প্রায় 40,000 সিএসসি পশ্চিমবঙ্গে ছিল, বন্ধ করে দেওয়া হয়েছে। এক একটি সিএসসি থেকে 2 থেকে 3 জনের কর্মসংস্থান হতো, সিএসসি একজন চালাতেন, তার স্টাফ একজন থাকতো কমসে কম, কিছু আনুষঙ্গিক বিজনেস আশেপাশে তৈরি হয়ে যেত, জেরক্সের দোকান থেকে দেখা গেছে যে 3 থেকে 4 জন এক একটি সিএসসিকে কেন্দ্র করে কিন্তু রোজগারের ব্যবস্থা হতো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সংখ্যালঘু ভাইদের জন্য মরা কান্না করেন, তিনি সেই সিএসসি সেন্টার বন্ধ করে দিয়েছেন, যে সিএসসি সেন্টারের 60% প্রোপাইটার তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কর্মসংস্থান দিতে পারছেন না, পাল্টা তিনি কর্মসংস্থানে পেটে লাথি মারছেন। উনি বাংলা সহায়তা কেন্দ্র চালাতে চান, চালান, কে মানা করেছে? কিন্তু সিএসসিকে আটকানোর কি দরকার? দুটোই থাকুক,
মানুষ যেখানে ইচ্ছে ভালো পরিষেবা পাবে সেখানে যাবে, মানুষের সুবিধা হবে। কম্পিটিশন যত বাড়ে তত পরিষেবা ভালো হয়, এটাই বিজনেসের নিয়ম বা গ্লোবাল সিস্টেমে এটাই চলছে। তো মহামান্য আদালতের উপর, মাননীয় প্রধানমন্ত্রী বিচারপতির উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে। তিনি আশা করি পশ্চিমবঙ্গের মানুষকে, এবং এই যে 40,000 CSC বন্ধ হয়ে গেছে তার সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে নিশ্চয়ই উনি একটি রাহত দেবেন বা একটি সুরাহা করে দেবেন, যার মাধ্যমে CSCগুলো চলতে পারে। এবং কেন্দ্র সরকারের প্রায় 200টি প্রকল্প মানুষের কাছে যেতে পারে। এবং আগামী দিনে আরও কেন্দ্রীয় সরকারের বিশ্বকর্মার প্রকল্প আগামী 17 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করবে। বিরাট প্রকল্প। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা কর্মকার, রাজমিস্ত্রি, মুচি থেকে শুরু করে যারা এই ধরনের ব্যবসার সাথে যুক্ত, তারা সাহায্য পাবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এই ধরনের প্রকল্পগুলোরও সুযোগ পেতে মানুষের সুবিধা হতো যদি এই CSCগুলো থাকতো। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন। যখন শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি বলতে শুরু করলেন, আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি বলেছেন রাজ্যপাল বিজেপির বসনপদ হয়ে কাজ করছেন, বিজেপির নেতাদের মতো তার আচরণ, এবং কখনো কখনো তিনি কৃষ্ণচন্দ্রের রাজসভার শ্রেষ্ঠ বিদূষকের ভূমিকা পালন করছেন, কখনো জেমস বন্ডের মতো তার আচরণ। যে সার্কুলার রাজভবন থেকে পাঠানো হয়েছে, যা রাজ্য সরকারের পাঠানো ফান্ডের যে বিশ্ববিদ্যালয়, তা মানার কোনো প্রয়োজন নেই বলে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে সার্কুলারও পাঠানো হয়েছে। কি বলবেন গোটা পরিস্থিতি? দেখুন, প্রথমত একটি সাংবিধানিক পদে বসে থেকে ব্রাত্যবাবু অর্থাৎ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি কি মহামহিম রাজ্যপাল অর্থাৎ যিনি এই রাজ্যের সাংবিধানিক প্রধান, সেই সম্পর্কে কি এই ধরনের মন্তব্য করতে পারেন? আমার তো মনে হয় যে উনি এই ধরনের মন্তব্য করতে পারেন না। উনি যে পদে বসে আছেন সেই পদ, তার গরিমাকে উনি নষ্ট করেছেন। ওনার ওই পদে থাকার বা বসে থাকার আর কোনো যোগ্যতা নেই। অন্য রাজ্য হলে এতক্ষণে শিক্ষামন্ত্রী রেজিগনেশন দিয়ে দিত। এমনকি কেরালার মতো রাজ্যেও হয় যে আনকনস্টিটিউশনাল কোনো কথা বললে একজন শিক্ষামন্ত্রী বা যে কোনো মন্ত্রী, তাকে সেই রাজ্য সরকারও তার পদ থেকে সরিয়ে দেয়। কিন্তু আমরা জানি এই কথাগুলো ব্রাত্যবাবু সম্ভবত বলছেন না, কারণ ব্রাত্যবাবুর পেটে অল্প স্বল্প হলো বিদ্যে বুদ্ধি আছে। ওনার দলের মাথা যিনি, তিনি হয়তো সম্ভবত এগুলো শিখিয়ে দিয়েছেন, তার জন্য এই কথাগুলো বলছেন। একজন সাংবিধানিক প্রধানকে এই ধরনের কথা বলা, বিদূষকের সাথে তুলনা করা, জেমস বন্ডের সাথে তুলনা করা আমার মনে হয় শোভনীয় নয়। আমরা জানি ব্রাত্যবাবু সিনেমা প্রেমী মানুষ, সন্ধ্যেবেলা উনিও বিদূষকের মতো আচরণ করেন, সন্ধ্যে যত গড়ায় তত, সেটাও আমরা জানি। কিন্তু তাই বলে অন্যকে বিদূষক বলা বা জেমস বন্ডের ক্যারেক্টারকে তুলে আনা আমার মনে হয় ঠিক নয়। আচ্ছা, মুখ্যমন্ত্রীর সম্মতি প্রায় চূড়ান্ত। পরিষদীয় দল তৃণমূলের তারা রাজ্যপালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চলেছে বিধানসভায়। রাজ্যপালের আচরণ যথাযথ নয়, কি বলবেন? দেখুন, যাদের নিজেদেরই আচরণ যথাযথ নয় তারা আবার লোকের আচরণের উপর নিন্দা প্রস্তাব আনবে। তো এই নিন্দা প্রস্তাব দিয়ে কী হবে? ওটা খায় না মাথায় মাখে। রাজ্য বিধানসভায় মাখবে, আনবে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার মন্ত্রীরা নিজের গায়ে মাখবে। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা এর বিরোধিতা করবো। রাজ্যপাল সঠিক কাজ করছেন, উনি সংবিধানের কাস্টোডিয়ান। সংবিধানের কাস্টোডিয়ান হিসেবে সাংবিধানিক যে দায়িত্ব, সেই দায়িত্ব উনি পালন করছেন। আদালতও এই ধরনের কথা বলছে। আজকে ব্রাত্যবাবু যে কথাগুলো বলছেন সেগুলো সুপ্রিম কোর্টের রায়ের কি বিরোধিতা। আপনি সাংবিধানিক পদে বসে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কথা বলতে পারেন না, তাহলে আপনার সাংবিধানিক পদে বসে থাকার যোগ্যতা নেই আপনার। আমি তো বলবো সুপ্রিম কোর্টের সুমোটো এর ব্রাত্যবাবুর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে রাজ্যের কিছু করার নেই বিশ্ববিদ্যালয়ের কাছে, বিশ্ববিদ্যালয় একটি অটোনোমাস সিস্টেম, তার মাথার উপরে আচার্য আছেন, আচার্য সিদ্ধান্ত নেবেন। রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষা দপ্তর থেকে কিছুক্ষণ আগে সার্কুলার পাঠিয়ে দেওয়া হলো যে রাজভবনের জারি করা সার্কুলার মানার প্রয়োজন নেই, অসাংবিধানিক সার্কুলার। এই সার্কুলার কোর্টেও চ্যালেঞ্জ হতে পারে আমার মনে হয়। এবং আপনার বিশ্ববিদ্যালয়ে রাজ্য সরকার টাকা দিচ্ছে, আপনি রুসা রাষ্ট্রীয় উচ্চশিক্ষা যে ফান্ড, সেই ফান্ডে আপনি টাকা পাচ্ছেন না কেন্দ্রের কাছ থেকে। আপনার ফেলোশিপ কে দেয়? এই যে হাজার হাজার ছেলে মেয়ে যারা রিসার্চ করছে, ডিএসটি, CSIR, UGC, এই ফেলোশিপগুলো কারা দেয়? সবথেকে বড় কথা, আপনি 12B পান বা 2F পান কলেজ এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে যথাক্রমে। এই যে রিকগনিশনগুলো, এই রিকগনিশনগুলো তো ইউজিসির দেয়া। তো আপনাকে ইউজিসির নিয়ম মানতে হবে, না মানলে আপনার ডিগ্রির বৈধতা নেই সেই বিশ্ববিদ্যালয়ের। সেই বিশ্ববিদ্যালয় যদি মনে করে যে আমরা সমস্ত কেন্দ্রের সমস্ত কিছু থেকে বাইরে থাকবো, রাজ্য সরকার ঘোষণা করুক, আমরা ইউজিসিকে বলবো এই কেন্দ্রীয় সংস্থা, এই রাজ্য সরকারি সংস্থা থাকতে চাইছেন আপনাদের আন্ডারে, নিজেরাই ডিগ্রি দিক, নিজেরাই নিজেকে অ্যাপ্লিকেশন করুন, তবে কজন ছাত্র থাকে দেখুন। আচ্ছা, মুখ্যমন্ত্রী আজকে ক্রেডাইয়ের বৈঠকে যোগ দিয়েছিলেন, সেখানে বলছেন ইচ্ছে করে পলিটিক্যাল ভেন্ডেটা নেওয়া হচ্ছে, আমার পরিবারকেও ছাড়া হচ্ছে না, বিজনেসম্যান যারা তাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে বারবার। দেখুন, বিজনেসম্যান, পশ্চিমবঙ্গের যারা বিজনেসম্যান, তারা এই মুহূর্তে একজন উকিলের দ্বারা, যিনি
মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবারের একজনের খুব ক্লোজ, সেই উকিলের দ্বারা এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে এত বেশি ডিস্টার্ব আছে পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী জানেন কি না জানি না, মাল তোলা হচ্ছে এনভায়রনমেন্টাল নোটিশ পাঠিয়ে। মুখ্যমন্ত্রী কি খবর পান না? সেই উকিলের কম্পিউটার থেকে তো অনেক তথ্য বেরিয়েছে, আস্তে আস্তে আরও বেরোবে আগামী দিনে। তো মাননীয় মুখ্যমন্ত্রী যা ডিস্টার্ব করছে শিল্পপতিদেরকে, তাই তিনি বা তার পরিবারের লোক, মাননীয় মুখ্যমন্ত্রী আমার নিজে কিছু করেন না, উনি কিছু জানেনও না, উনি কিছু বোঝেনও না, শুধু ভোটের সময় বলেন 294টি সিটে আমি প্রার্থী। আমি কারোর কাছ থেকে একটা কখনো চা খাইনি, এই কেস কখনো বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত প্রতিহিংসা শেষ হবে। যদি আপনি কোনো জিনিস কিনবেন সেটা কি ইডি সিবিআই তদন্ত করে দেখবে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কিছু করেন না, সব ওনার পরিবারের লোকেরা করেন। উনি কারো কাছ থেকে এক কাপ চা না খেয়ে ওনার পরিবার 35টি প্লটের মালিক। গণশক্তিতে বেরিয়েছিল, সত্যি মিথ্যে নিশ্চয়ই সত্যিই হবে, মিথ্যে হলে তো উনি মামলা করতেন বা ওনার পরিবারের কেউ মামলা করতো। ওনার ভাই বৌদি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, কলকাতাতে প্লট আছে, উড়িষ্যাতে প্লট আছে, এবং রাজ্যের বিভিন্ন জায়গায় প্লট পাওয়া যাচ্ছে। কিন্তু আপনি যদি এই টাকা বৈধভাবে আপনি যদি রোজগার করে থাকেন বা আপনার পরিবার যদি করে থাকে, তাহলে পরে তো মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবারের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমি এখনো পর্যন্ত এই ইকোনমিক্সটা বুঝতে পারলাম না। আমি যতদূর জানি মাননীয় মুখ্যমন্ত্রী মাইনে নেন না, তাই বলেন তো? মাননীয় মুখ্যমন্ত্রী মাইনে নেন না, কারো কাছ থেকে এক কাপ চাও খাননি, অথচ ওনার হাতে একটি অ্যাপেলের আইফোন আছে যার দাম 1 লাখ টাকার বেশি, সম্ভবত কোন মডেল আমি জানি না, উনি দেখানোনি কোনো, তার দাম 1 লক্ষ টাকার বেশি। তাহলে এই 1 লক্ষ টাকা মাইনে না নিয়ে উনি কোথা থেকে রোজগার করলেন? ছবি বিক্রি করে সুদীপ্ত সেনকে? মোবাইলটা কি সুদীপ্ত সেনের দেয়া না অন্য কারো দেয়া? ওয়ান নেশন ওয়ান ভোটের কমিটিতে অধীর চৌধুরীর নামের ঘোষণার পর ওনার তরফ থেকে কোনো বক্তব্য নেই, কি বলবেন ওনার ভূমিকা নিয়ে? দেখুন, আমাদের বিরোধীরা নতুন ভালো কিছু ভাবলে সে নিয়ে যে কনস্ট্রাকটিভ আলোচনা, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা যায়, সেই জায়গায় আমাদের বিরোধীদের কোনো উৎসাহ নেই, কোনো উদ্দীপনা নেই। তারা গতানুগতিক সিস্টেম নিয়ে চলতে যায়। তার ফলে কি হয়েছে, দেশের এই 75 বছরে দেশ পিছিয়েছে। যে রেল ঘাটাতে ছিল, এখন মাননীয় প্রধানমন্ত্রীর সময় ধীরে ধীরে আস্তে আস্তে সেই রেল উন্নতির জায়গায় পৌঁছেছে। আমাদের বিরোধীরা কোনো করবে না, তারা যেটা চলছে। অথচ 1952 সালে যখন পণ্ডিত জওয়াহরলাল নেহরু নিজে নির্বাচনে গেছিলেন, তখন গোটা দেশে একসাথে ভোট হয়েছিল, বিধানসভা এবং লোকসভা, এবং একসাথেই সমস্ত জায়গায় ভোট হতো। যদি না মাঝপথে 356 ধারা জারি করে বিভিন্ন জায়গায় সরকার ভেঙে দেওয়ার কাজ কংগ্রেস না করতো, তাহলে এই অবস্থা হতো না। এটা থেকে আলোচনার জায়গা, মানুষ তার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবে। পছন্দ নাও হতে পারে আপনার এক দেশ এক ভোট, আরও বেশি করে ভোট হোক, বেশি টাকা খরচ হোক দেশের করদাতাদের, আপনার সেই মডেলও পছন্দ হতে পারে, আপনি বলবেন সেটা। প্রশান্ত কিশোর এই এক দেশ এক ভোটকে সাংবাদিক সম্মেলন করে আজকে স্বাগত জানিয়েছেন, যে পিকে মমতার ভোট কিশোরী এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ইন্ডিয়া জোটের একাধিক পার্টনারকে তিনি সুপারিশ পরামর্শ দেন। সেই প্রশান্ত কিশোর প্রেস কনফারেন্স করে এক দেশ এক ভোটের সমর্থন করছেন। দেখুন, প্রশান্ত কিশোর পড়াশুনো যারা লোক, উনি অনেক জায়গায় কাজ করেছেন, ওনার অভিজ্ঞতা আছে। আমার মনে হয় সেই দিক থেকে উনি করেছেন। কিন্তু এখন এই আইপ্যাক বা যে কোম্পানি উনি চালান, এখন জানি না ছাতার মাথায় এইসব কোম্পানি উনি চালান কি চালান না, এটা তো ব্যবসা, তার সাথে তার মতের কোনো মিল নেই এবং থাকবেও না, এটাই স্বাভাবিক। ওনার ভালো মনে হয়েছে, উনি বলেছেন। আমরা এই মতামতটা চাইছি, আপনার খারাপ মনে হতে পারে, আপনি বলুন না, সেটাই বলুন যে অধীরবাবু গেলেন বৈঠকে গিয়ে বললেন না, এক দেশে এক ভোট হয় না, চাই না আমরা। এক ভোটে এক দেশ এক ভোট হলে, একসাথে ভোট হলে অনেক কম পয়সা খরচ হবে। কেন এত কম পয়সা খরচ করবো? আমরা দেশের আরো বেশি পয়সা খরচ করতে চাই, এটাও কারো মত হতে পারে, সেই মতটাও বলুন আপনি, করুন। না না, আমাদের তো জানেন নির্দিষ্ট সময় পর পর সাংগঠনিক কাজের পর্যালোচনা হয়, কি কি কাজ হয়েছে, আগামী দিনে কি কি কাজ হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা হবে। আগামী 1.5 মাস 2 মাস আমরা কি কি কাজ করব। মেনে নিলেন যে মুখ্যমন্ত্রীরা শেষ করতে দিল না, মুখ্যমন্ত্রী বর্তমানে মেনে নিল যে পরিযায়ী শ্রমিকরা তারা বাইরে যাচ্ছেন, তাকে ফেরানোর কথা বলছেন। তিনি বলছেন যে রাজ্যে যোগ্য শ্রমিক রয়েছে, আপনারা এখান থেকে যোগ্য শ্রমিক নিয়ে কাজ করুন, ব্যবসায়ীদের বলছেন। কি বলবেন বিষয়টা? ব্যবসায়ীরা কিভাবে কাজ করবে? ব্যবসায়ীদের কোনো স্বাধীনতা নেই। ব্যবসায়ীরা কাজ করতে শুরু করলে, যারা আছে এখন খুব বেশি কোম্পানি নেই, 3-4টে বড় বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যারা এখানে লগ্নি করে আছে। বেশিরভাগই তারা আউট অফ স্টেট, তারা লগ্নি করেছে। তার কারণ হচ্ছে ওই সব জায়গাতে আপনি একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলবেন, পরের দিন দেখবেন একটা এনভায়রনমেন্ট মিনিস্ট্রি একটা নোটিশ ধরিয়ে দেবে রাজ্য সরকার আপনাকে।
মাল দাও, নোটিশ তোলো, তাতেও শান্তি নেই আপনার। তৃণমূলের ছোট মেজো পুটি বাটা বিভিন্ন স্তরের নেতারা আছে, তারা গিয়ে ওই কোম্পানির মালিক থেকে শুরু করে, এর আগে তো একজন জেনারেল ম্যানেজার খুন হয়েছে। কে নিজের জীবনের রিস্ক নিয়ে নিজের পুঁজি লাগাবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকেরা গিয়ে লুট করবে? এটা কোন পুঁজিবুদ্ধি সহ্য করবে? প্রথমে দরকার আপনার ইনফ্রাস্ট্রাকচার, তার সাথে আপনার দরকার ল অ্যান্ড অর্ডার। দত্তপুকুরে বোম দিয়ে উড়ে যাচ্ছে, এগরাতে উড়ে গেল, 27,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেল, কোন বিজনেসম্যান রিস্ক নেবে? যে কোনো সময় সেও তো উড়ে যেতে পারে আসার পথে, তো সে কেন রিস্ক নেবে? কেউ আসবে না এখানে। ময়নাতে কিছুদিন আগে একজন বিজেপি কর্মী, বিজেপি নেতার মার্ডার হয়েছিল। শিডিউলড হচ্ছে 3 মাসের মধ্যে চার্জশিট পেশ করতে হয়। 4th অগস্ট চার্জশিট পেশ করার ডেট ছিল, কিন্তু পুলিশ 5th অগস্টে পেশ করেছে। সেই জন্য 3 জন প্রাইম অ্যাকিউজ তারা জামিন পেয়ে গেছে। না, সেটা তো তৃণমূল কংগ্রেসের নির্দেশে পুলিশ করেছে। ওখানে যে পুলিশ ক্যাম্পটা বসানো আছে, ওই ক্যাম্পটাই তৃণমূলের হয়ে মারামারি করে। ওই ক্যাম্পেই বোম রাখা থাকে, পুলিশের ক্যাম্পেই হাতিয়ার রাখা থাকে তৃণমূল কংগ্রেসের, তারাই মারামারি করে। নাহলে ওই ক্যাম্পটা তুলে দিতে বলুন, তৃণমূল কংগ্রেসকে আমরা ঝেঁটিয়ে বিদায় করে দেবো ময়না থেকে। সাম্প্রতিককালে আমরা দেখেছি যে মথুরাপুর বা ডায়মন্ড হারবার বিভিন্ন জায়গায় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বিক্ষোভ জানিয়েছিল। এবার দক্ষিণ কলকাতার 25 জনের যে কমিটি আছে, সেই কমিটি নিয়েও বিজেপির একাংশ দক্ষিণ কলকাতা তারা ক্ষোভ প্রকাশ করছে এবং তারা বলছেন যে অবাঙালি যারা কমিটিতে রয়েছেন বেশিরভাগই অবাঙালি। এখন এরকম কোনো ক্ষোভের কথা জানা নেই। নতুন কমিটি হলে কিছু লোক চান্স পায়, কিছু লোক বাদ যায়, স্বাভাবিক। তাদের একটু মন খারাপ হবে, তারা আসবে, পার্টি অফিসে আসবে, এসে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। অমিত শাহ কোথায় চিঠি দিয়েছিলেন? অমিত শাহজিকেও চিঠি দিতে বাংলায় লেখা চিঠি অমিত শাহজিকে দক্ষিণ কলকাতার বিজেপি কর্মীদের তরফ থেকে লেখা, সেটা পোস্ট করে পাঠানো হয়েছে। না, সেটা এখন কে লিখেছে না লিখেছে, নাকি তৃণমূলই লিখেছে? তৃণমূলও তো লিখতে পারে। আপনার স্যাঙ্গুইন হচ্ছেন কি করে যে বিজেপি লিখেছে ওটা? না, এখনো পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বে কোনো জনসভার প্ল্যানিং আমরা করিনি, করলে পরে আপনাদেরকে জানিয়ে দেবো। মুখ্যমন্ত্রী বলছেন যতক্ষণ না প্রতিহিংসা চরিতার্থ হবে ততক্ষণ এই কেস মামলা দেখবেন চলতে থাকবে। এই প্রতিহিংসা চরিতার্থ হওয়া বলতে তিনি কি ইঙ্গিত দিচ্ছেন অভিষেকের আগে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন ওনার কাছের লোকেরা জেলে যেতে যাবার সময় হয়ে গেছে। আমার সময় যাওয়ার সময় হলো দাও বিদেই, সেইটা সময় বলার সময় চলে এসেছে। তো সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, টেনশন করছেন। বয়সও হয়েছে ওনার, যাকে ভবিষ্যৎ ভাবছেন, যাকে মুখ্যমন্ত্রী বানিয়ে যাবেন, দলের পুরনো লোকেদের বুকের উপরে ইট পাথর ফেলে, তো তা সে যদি ভিতরে ঢুকে যায় তাহলে ওনার লিগাসিটা কে নিয়ে যাবে? এরা তো মোনার্ক অ্যাকচুয়ালি, মানসিকতাতে এরা হচ্ছে রাজতান্ত্রিক মানসিকতায় বিশ্বাস করে। আমি আমার পর আমার বংশের কেউ, তারপরে তার কেউ, এরকম লোককে আমাকে ক্ষমতায় বসাতে হবে। এরা গণতন্ত্রের আড়ালে রাজতন্ত্র চালাতে চায়। জল জীবন মিশনের এই রাজ্যের পরিসংখ্যানটা তুলে ধরছিলেন। মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে বাংলা, আমার বাংলা একাধিক বিষয় নাম্বার 1, কিন্তু বিরোধীরা পলিটিক্যাল মেলাইন করতে সর্বদা চেষ্টা করছে। না, মাননীয় মুখ্যমন্ত্রীকে তো আমি তথ্য দেখিয়ে দিলাম, সেই জন্য তো জল জীবন মিশনে 1 নম্বর হয়ে দেখুন না একটু। মাননীয় মুখ্যমন্ত্রী শুধু বলেন কি, আমি একসময় বলতেন আমি 2 কোটি মানুষকে 2 টাকা কেজি চাল খাওয়াই, 2 কোটি বা তারও বেশি বলতেন হয়তো, এখন আমার মনে নেই। মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলছেন না যে 2 টাকা কেজি চাল খেতে হচ্ছে মানুষকে, তার মানে হচ্ছে তিনি তার থেকে ভালো চাল কিনতে পারছেন না, তার কাছে পয়সা নেই। সেটাকেও তিনি গর্বের মনে করতেন। 100 দিনের কাজে 1 নাম্বার বলতেন, মিথ্যে কথা বলতেন, অর্ধসত্য বলতেন। 100 দিনের কাজে জেনারেশন অফ ম্যান ডেজ, অর্থাৎ কাজের দিন বেশি তৈরি করা, তাতে তারা 1 নম্বর। তার মানে কি, পশ্চিমবঙ্গে মানুষের কাছে অন্য কোনো অপশান নেই 100 দিনের কাজ করা ছাড়া। আচ্ছা ভাবুন দেখি, হরিয়ানার মতো ছোট রাজ্য, তাতে একদিনের মজুরি 800 টাকা, আর সেখানে পশ্চিমবঙ্গে চলুন কলকাতা থেকে একটু বাইরের দিকে 300 টাকায় আপনি লেবার পাবেন একদিন হাজিরা। যে মামলা কুন্তল ঘোষের অভিষেকের নাম বলানোর জন্য সিবিআই চাপ দিচ্ছে, যে মামলা তার তদন্ত করার কথা ছিল রাজ্য পুলিশ এবং তার সাথে সিবিআই যৌথভাবে, সেখানে আজকে সিবিআই এর আদালতের বিচারপতি তিনি সিবিআই আধিকারিকদের ভৎসনা করলেন, কারণ তারা নাকি যৌথভাবে কাজ করতে পারছেন না। রাজ্য পুলিশ তারা সেই মামলা নিয়ে এগোতে চাইলেও সেটা দেখা যাচ্ছে সিবিআই সব দেখাচ্ছে না, ইত্যাদি নানা বিষয় নিয়ে আজকে দেখা গেল কুন্তল মামলায় কার্যত এর একবার সিবিআই। দেখুন, রাজ্য সরকার যেভাবে বলবে বা রাজ্য সরকারি পুলিশ যেভাবে বলবে সেইভাবে তো সিবিআইয়ের পক্ষে তদন্ত করা সম্ভব কতটা আমার সন্দেহ আছে। কারণ রাজ্য সরকারি পুলিশের তো ওই ভাইপো যা ইনস্ট্রাকশন দিয়ে দেবে সেই অনুসারে কাজ করতে হবে। অর্থাৎ যে চোর বা যার বিরুদ্ধে অভিযোগ, সে তার ইনস্ট্রাকশনে যদি তদন্ত করতে হয়, তাহলে
তাহলে তো মুশকিল, কারণ উনি তো ধূপগুড়িতে প্রমাণ করে এসেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রাজ্য চালাচ্ছেন না, রাজ্যটা চালাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি হচ্ছে সুপার সিএম। শেষ কোশ্চেন, এত বলা এখনো লোকসভা ভোট আসতে অনেক বাকি, প্রার্থী নিয়ে আমরা এখনো সেইভাবে আলোচনা করিনি। এখন জেলা স্তরে তারা লোকাল কার্যকর্তারা হয়তো আলোচনা করবে। আমরা খুব ভালো প্রার্থী দেবো যাতে 35টি সিট আমরা জিততে পারি, এই ধরনের প্রার্থী দেবো। 5টা পুলিশ জেলার সুপারকে কালকে তলব করা হয়েছে ন্যাশনাল এসসি কমিশনের তরফে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে পঞ্চায়েত নির্বাচন চলল, তফসিলি সম্প্রদায়ভুক্ত যারা মানুষ রয়েছেন তাদের উপরে নির্বিচারে অত্যাচার করা হয়েছে। কালকে কি যাবে এরা? যাবে কিনা সন্দেহ আছে, কারণ এটা তো ভারতবর্ষের সংবিধান পশ্চিমবঙ্গে লাগু হয় না। তো স্বাভাবিকভাবে এরা জানে মুখ্যমন্ত্রী ধর্নায় বসে যাবে ওদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিলে। তবে এসসি কমিশনকে অনুরোধ করবো এরা না গেলে পরে এদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে, যেভাবে নিয়ে যাবে তারা। দেখুন, যেহেতু রাজ্য সরকারে তৃণমূল কংগ্রেস আছে, শান্তিপূর্ণ নির্বাচন আমরা আশা করতে পারি না। মাঝে মাঝে শ্মশানের শান্তি হয়, অর্থাৎ ভোট লুট করে চুপচাপ ভোট লুট হয়, সেটা হয়। কিন্তু আমরা আশাবাদী এইটুকু যে সেন্ট্রাল ফোর্সেস আছে সেটা অ্যাটলিস্ট বুথের ভেতরে কিছু করতে পারবে না। ইন্ডিয়া জোটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জাতীয় কংগ্রেস তারা চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থাকুক, অর্থাৎ তৃণমূল কংগ্রেস। বঙ্গ কংগ্রেস তারা চাইছে বঙ্গ সিপিএম তাদের সঙ্গে থাকুক, তৃণমূল নিয়ে তারা অতটা উৎসাহী নয়। এবং সার্বিকভাবে আপনি বিজেপির দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের নিরিখে আপনারা কি চাইছেন? এই ইন্ডিয়া জোট পশ্চিমবঙ্গে দৃঢ় হোক নাকি? দেখুন, পশ্চিমবঙ্গে ইন্ডিয়া মানে INDI সম্ভবত, বা INDI অ্যালায়েন্স, ইন্ডিয়া অ্যালায়েন্স বলতে পারেন। ইন্ডিয়া তো হতে পারে না, ইন্ডিয়া অ্যালায়েন্স। তো এই ইন্ডিয়া অ্যালায়েন্স যে শক্তিশালী হলেও আমাদের কোনো যায় আসে না। তার কারণ কংগ্রেস, CPM, তৃণমূল তিনটে যদি একত্রে চলে আসে, পার্টি একত্রিত হলেও এদের সমর্থকরা কেউ ভোট দেবে না তৃণমূল কংগ্রেসকে, বা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা CPMকে ভোট দেবে না বলে আমার মনে হয়। সেই জন্য এরা একসাথে গেল না গেল আমাদের কোনো যায় আসে না। আমরা আমাদের লক্ষ্যে অবিচল আছি, এবং আমি যেটা আগেও বলেছি যে ওরা এখানে কুস্তি করবে, দিল্লিতে দোস্তি করবে, মহারাষ্ট্রে বা অন্য কোথাও মস্তি করবে, আমরা স্বস্তিতে থাকবো। দেখুন, আমরা তো টার্গেট করেছি যে 35টি আসন আমরা এখান থেকে জিতবো, এবং এই ইন্ডিয়া অ্যালায়েন্স বা INDI এটা কোনো একসাথে কাজই করতে পারে না। এটা হাঁসঝাড়ু, যেখান থেকে একটা বেড়েছে জুড়ে দিয়েছে, যেখান থেকে একটা বেড়েছে জুড়ে দিয়েছে। উদ্ধব ঠাকরে আর সীতারাম ইয়েচুরি, আমি তো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। সীতারাম ইয়েচুরির মাথায় টিকা, লাল টিকা। বামপন্থার এই দুর্ভিক্ষের দিন এলো, এটা বিশ্বাস করতে হবে? ঈশ্বরে বিশ্বাস করছেন? সীতারাম ইয়েচুরি ও তো আমাদের মতো চাট্টিদের কাজ। সীতারাম ইয়েচুরির মতো বিজ্ঞান মনস্ক মানুষ, তিনি আবার এসব করবেন কেন? আমরা দেখতে অবাক হয়ে যাচ্ছি যে মাথায় তিলক পরে বসে আছেন, কার সাথে? উদ্ধব ঠাকরের সাথে মিটিং করছেন। যে উদ্ধব ঠাকরের বাবা বাল ঠাকরে প্রকাশ্য ক্যামেরায় বলেছিলেন যে রাম মন্দির, এই বাবরি মসজিদ अगर किसी ने तोड़ा तो রেসপন্সিবিলিটি हमने दे শিবসেনারে তোরা। অর্থাৎ বাবরি মসজিদ যে ভেঙেছিল যদি তার কেউ দায়িত্ব না নিতে চায়, আমি বলছি যে শিবসেনা ভেঙেছি, আমরা ভেঙেছি। তার সাথে সীতারাম ইয়েচুরি হাতে হাত দিয়ে মঞ্চুরি করছে, এটা আমাদের দেখতে খুব খারাপ লাগছে। এই জোট অপ্রাকৃতিক এবং অপলিটিক্যাল, মানে অ্যাপলিটিক্যাল। এই জোট টিকবে না, হাঁসঝাড়ুর মতো অবস্থা হবে। আপনারা অপেক্ষা করুন না, দারুণ দারুণ চমক পাবেন, সময় আসুক। কংগ্রেস বারবার বলছে যে এক দেশ এক ভোট কার্যত নিত্যদিনের যে বিভিন্ন সমস্যা যাতে বিজেপি জর্জরিত, সেখান থেকে নজর ঘোরাতে হঠাৎই এক দেশ এক ভোট এনে দিচ্ছে বাজারে বিজেপি। দেখুন, এক ভোট এক দেশের জন্য একটি কমিটি তৈরি হয়েছে, সেই কমিটিতে আলোচনা হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে। মাননীয় প্রধানমন্ত্রী তো তার দাম, সিলিন্ডার প্রতি গ্যাসের দাম 200 টাকা 500 টাকা করে কমিয়ে দিয়েছে উজালাতে। শুধু তাই নয়, যাদের অন্তর্দায় 200 এবং 400 টাকা করে কমিয়ে দিয়েছে। যাদের অন্তর্দয় কার্ড আছে, আমাদের গোয়া সরকার তাদেরকে আরও 250 টাকার ভর্তুকি দিচ্ছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন, বা কংগ্রেসে আমাদের বিরোধী দলের লোকেদেরকে বলুন, যেখানে যাদের সরকার আছে, মুখ্যমন্ত্রী কমসে কম বছরে 2টো সিলিন্ডার ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করুক বাংলার মানুষকে। কেন দিচ্ছেন না? বিদ্যুতের দাম আমি এর আগে আপনাকে টুইট করেছি, কত বাড়িয়ে দিয়েছেন উনি। বেসিক যে রেট, সেই বেসিক রেট ডবলের ওপর করে দিয়েছেন। বিদ্যুৎ মন্ত্রীর তো 17,000 টাকা বিল এসেছিল, সেটা তিনি মিডিয়াতে দেখানো, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎটা, যিনি রূপের কারবার করেন তাকে দিলেন বিদ্যুৎ, তার নাম অরূপ।
যার যেটা কাজ সেটা না দিয়ে তাকে পাঠিয়ে দিন। কুণাল ঘোষ তিনি ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন নিয়ে তিনি দাবি করেছেন যে ভবিষ্যতে ধূপগুড়িতে সমস্ত রকমের পরিষেবা তৃণমূলের বিধায়ক দেবেন। আপনারা কি মনে করছেন এই যে আগে থেকেই কার্যত মন্তব্য করে দেওয়া ভোট হলো না এখন, এটা কি? না না, ওনার এই ধরনের বকা মানে চিরাচরিত অভ্যেস, রাজ্যের মানুষও জানে। আমাদের পাড়ায় ওই কিছু থাকে না, নেরি কুত্তা টাইপের থাকে আর কি, যারা কি করে ওই কোনো গাড়ি গেলে পরে তার পেছন পেছন দৌড়োয়, দেখবেন গাড়ির পেছনে দৌড়ায়। এই ধরনের কিছু মানুষেরও আচরণ ওরকম হয়। ওনার আচরণ এরকম আমি বলছি না, কিন্তু কিছু মানুষের এরকম আচরণ হয় যে মানে আমার কাজই নেই সেখানে গিয়ে আমি আরো বড় বড় কথা বললাম। একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে কসবাতে এক ছাত্রের মৃত্যু, এটা নিয়ে দশম শ্রেণীর ছাত্র এবং তাকে প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল আজকে, সে প্রজেক্ট জমা দিতে পারেনি। স্কুলের প্রাইভেট স্কুল, তার এত চাপ এত প্রেশার, তার জন্য পরিবারের তরফ থেকে পরিবারের অভিযোগ যে তাকে 5 তলায় নিয়ে যাওয়া হয়েছিল, তার গায়ে কোনো ক্ষতচিহ্ন নেই, কিন্তু ছাত্রের উপরে মৃত্যুর তত্ত্ব তুলে ধরা হচ্ছে, এটা মাত্রই মৃত্যু বলে অভিযোগ পরিবারের। দেখুন, আমাদের এখানে যে বেসরকারি স্কুলগুলো চলে তার সিলেবাস কি হবে, বইয়ের বোঝা কি হবে, সেই বিষয়ে কিন্তু রাজ্য সরকারের তীক্ষ্ণ দৃষ্টি থাকা প্রয়োজন। কিন্তু এখানে কোনো তীক্ষ্ণ, এমনকি ফিস কেমন হবে, বহু জায়গায় ফিস নিয়ে গার্জেনরা আন্দোলন করেছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে কোভিড পিরিয়ডে বিশেষ করে। এর উপরে নজরদারি রাখার জন্য কোনো ব্যবস্থা নেই। তার কারণ হচ্ছে এখানেও কাটমানি, এই প্রত্যেকটি স্কুল ফান্ডিং করে তৃণমূল কংগ্রেসকে, তৃণমূলের নেতারা যায় সেখান থেকে পয়সা তুলে নিয়ে আসে। হয়েছে, ধন্যবাদ।